হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফিফথ সেমিস্টারে যে ট্যাক্সেশন 2 সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে আজকে যেই চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে কাস্টমস। ঠিক আছে, কাস্টমসটা পড়বো। তো কাস্টমসটা কি আমরা ডিটেলসে জানবো। আমাদের ডাইরেক্ট ট্যাক্স আমাদের পুজোর আগেই শেষ হয়ে গেছিল। ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের আমাদের ওভারভিউ হয়ে গেছে, মানে বেসিক কনসেপ্ট অফ জিএসটি হয়ে গেছে। ঠিক আছে, সাপ্লাই চ্যাপ্টারটা হয়ে গেছে, আর কিছু টুকটাক থিওরি আছে সাথে আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি। যেই চ্যাপ্টার থেকে জিএসটির অঙ্ক আছে সেটাও হয়ে গেছে। ঠিক আছে, তো এই ভিডিওর পর কম্পোজিশন স্কিম, রিভার্স চার্জ, ফরওয়ার্ড চার্জ এগুলো আসবে, আস্তে আস্তে সব আসতেই থাকবে। এর মধ্যেই সব এই মাসের মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। তো যাই হোক, এটা বলছিলাম কাস্টমস। কাস্টমসটা আমরা পড়বো। তো কাস্টম জিনিসটা কি আমরা জানি। ধরো ফরেন থেকে যদি কোনো গুডস আমরা আমাদের দেশে নিয়ে আসি, মানে ইম্পোর্ট করছি, বা আমাদের দেশ থেকে কোনো গুডস যদি ফরেনে পাঠায় মানে এক্সপোর্ট করছি, তখনই তোমার কাস্টম লাগবে। ঠিক আছে, এটাই তো কাস্টম, মানে ফরেন থেকে কোনো গুডস মানে কোনো ইম্পোর্ট বা এক্সপোর্টের সময় তোমার কাস্টমটা লাগে, তাই না? এবার প্রশ্ন হলো যে স্যার এই যে কাস্টমসটা আছে এটা কি ধরনের, দেখো ট্যাক্স করছি, জানতে তো হবে এটা কি ধরনের ট্যাক্স। এটা জানতেই হবে কাস্টম ডিউটি তোমার কি ধরনের ট্যাক্স, তাই তো? কাস্টম ডিউটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, জানো না? জানো আগে আমাদের কি কি ছিল? আগে আমাদের এই জিএসটি আসার আগে কি ছিল? আগে ছিল ভ্যাট ছিল, ঠিক আছে, সিএসটি ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স, আর কাস্টমস ছিল। কাস্টমস আগেও ছিল। এবার ভ্যাট, সিএসটি যত রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সব ইনডাইরেক্ট ট্যাক্স থেকে মানে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স ক্যান্সেল করে একটা ট্যাক্স করে দিয়েছে, জিএসটি, ইনডাইরেক্ট ট্যাক্স করে দিয়েছে। কিন্তু কাস্টমটা ওর মধ্যে নেই, কাস্টমটাকে আলাদাই রেখেছে। তো আমরা সেই কাস্টমটাই পড়বো। কাস্টমটা কি? কাস্টম হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। প্রশ্ন হলো এই ট্যাক্স তো সবসময় গভর্নমেন্টই কালেক্ট করে, কিন্তু কোন গভর্নমেন্ট কালেক্ট করবে? এটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে, নাকি স্টেট গভর্নমেন্ট কালেক্ট করবে, নাকি দুজনকে কম্বাইনলি কালেক্ট করবে? ঠিক আছে, তো সব বলবো। এইটা যে তোমার কাস্টম ডিউটি যে একদম ইনডাইরেক্ট ট্যাক্স, এই ট্যাক্সের টাকাটা কালেক্ট করবে টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো এক একটা করে আরেকটা কথা, ঠিক আছে, কাস্টম ডিউটির মেন অবজেক্টিভ কি জানো? ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে কন্ট্রোল করা। ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে কন্ট্রোল করাই হচ্ছে কাস্টম ডিউটির মেন অবজেক্টিভস। ঠিক আছে, ইম্পোর্ট আর এক্সপোর্ট মানে যাতে মানে ফরেন থেকে, ভালো করে শোনো, আমাদের দেশের সরকারের মেন উদ্দেশ্য কি? যে বিদেশের টাকা আমার দেশে আসুক। ঠিক আছে, তো অর্থাৎ ডলার আমাদের দেশে আসুক, মানে আমাদের দেশের গভর্নমেন্টের মেন অবজেক্টিভ একটাই, মেন উদ্দেশ্য একটাই, যে বিদেশ থেকে যত কম গুডস আমি নিয়ে আসবো। আমি চেষ্টা করবো বিদেশে গুডস পাঠানো, কিন্তু বিদেশ থেকে গুডস নিয়ে আসার চেষ্টা করবো না। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। বিদেশ থেকে যদি গুডস নিয়ে আসি তাহলে আমাদের দেশে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তোমরা বুঝতেই পারছো, যত সবসময় চেষ্টা করতে হবে নিজের দেশের উপর নির্ভর হতে হবে, ডিপেন্ডেন্ট হতে হবে নিজের দেশের উপর। ঠিক আছে, তো নিজের দেশে যত প্রোডাকশন হবে, ম্যানুফ্যাকচার হবে, তত এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, তত লোকের তোমার অনেক লোক এমপ্লয়মেন্ট হবে, দেশের জিডিপি বাড়বে, সমস্ত দিক থেকে দেশ এগিয়ে যাবে। তো চেষ্টা করতে হবে বিদেশ থেকে যাতে গুডস, যদি খুব প্রয়োজন না হয় বিদেশ থেকে গুডস কিনবো না। ঠিক আছে, তো সরকার কি করে, গভর্নমেন্ট কি করে, দেখো তো তাই তো অনেকেই বিদেশ থেকে গুডস কিনছে। এটাকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ এই ইম্পোর্টটা যাতে খুব একটা করতে না পারে, তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য সরকার কি করে, ডিউটি বাড়িয়ে দেয়, কাস্টম ডিউটিতে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো দেখো বলবো কি লেখা আছে, দেখো এটা তোমাদের যখন বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সেশন পড়েছিলাম এটা জানিয়েছিলাম আমি তোমাদের। কি আমরা যে ট্যাক্সেশন করি, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতীয় সংবিধান, ঠিক আছে, ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 246, শিডিউল 7 এ যে আর্টিকেল নাম্বার 246 আছে, সেখানে তিনটে লিস্টের কথা বলা হয়েছে। একটা লিস্ট 1, একটা লিস্ট 2, একটা লিস্ট 3। লিস্ট 1 হচ্ছে তোমার লিস্ট 1 এর দায়িত্ব কার, অর্থাৎ লিস্ট 1 এর মধ্যে কে পড়ে বলে দিই। লিস্ট 1 হচ্ছে ইউনিয়ন, তাই তো? দেখো লিস্ট 1 এ কি লেখা আছে, ইউনিয়ন লিস্ট। লিস্ট 2 তে কি লেখা, স্টেট লিস্ট। আর লিস্ট 3 তে কি লেখা আছে, কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট হচ্ছে এমন এক ধরনের লিস্ট, অর্থাৎ এই লিস্টের আন্ডারে যত রকমের ট্যাক্স পড়বে, ডাইরেক্ট পড়ুক, ইনডাইরেক্ট, যত ট্যাক্স পড়ে, ঠিক আছে না, সমস্ত ট্যাক্স লেভি করবে কে, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং কালেকশন করবে কে, সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, অর্থাৎ ইউনিয়ন লিস্টের মধ্যে যত ট্যাক্স থাকবে সমস্ত ট্যাক্স লেভি করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কালেকশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, লিস্ট 2 কি স্টেট লিস্ট। এই লিস্ট 2 তে যত রকমের ট্যাক্স আছে সমস্ত ট্যাক্স লেভি করবে তোমার স্টেট গভর্নমেন্ট, আর কালেকশন করবে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, তো আর লিস্ট 3 কনকারেন্ট লিস্ট, দুটো গভর্নমেন্টই তোমার কনকারেন্টলি করবে, মানে একসাথে করবে। ঠিক আছে, তো এবার প্রশ্ন হলো, আমরা আর বেশি ডিটেইলসে যাব না, আর বেশি ডিটেইলস তোমাদেরও জানার দরকার নেই। বেশি জানার দরকার হলে বেসিক কনসেপ্ট অফ ট্যাক্সেশন অলরেডি ভিডিও সবাই দেখতে পারবে, ওই ভিডিওটা আছে ইউটিউবে, দেখে নিতে পারবে।
ঠিক আছে? তো যে মেইনলি আমাদের পড়তে হবে কি কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি কোন লিস্টে, লিস্ট 1 নাকি লিস্ট 2 না লিস্ট 3? কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি প্রথমে বলেছিলাম এই কাস্টম ডিউটির টাকাটা কে লেভি, কাস্টম ডিউটি কে লেভি করবে আর কে কালেকশন করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে ইউনিয়ন লিস্টের পার্ট। এটা ইউনিয়ন লিস্টের পার্ট, মানে লিস্ট 1 এর পার্ট। ঠিক আছে? তো অর্থাৎ কত নম্বর এন্ট্রি লেখা আছে? এন্ট্রি নাম্বার 83 তে পরিষ্কারভাবে লেখা আছে যে তোমার কাস্টম ডিউটি তোমার কোথায় আসবে? ইউনিয়ন লিস্টে আসবে। ঠিক আছে? এইবার আমরা যখন ইনকাম ট্যাক্স পড়েছিলাম, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট পড়েছিলাম, মনে আছে তোমাদের 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আমরা যখন জিএসটি পড়েছিলাম সিজিএসটি অ্যাক্ট। ঠিক আছে? তো তেমনি এই কাস্টম ডিউটিরও একটা অ্যাক্ট আছে। কাস্টম ডিউটির অ্যাক্টটা কত? কাস্টম ডিউটির অ্যাক্ট দেখো লেখা আছে কাস্টম ডিউটি, দেখো লেখা আছে ডিউটি অফ কাস্টম। ঠিক আছে? ডিউটি অফ কাস্টম শুধু ইম্পোর্ট থাকবে না, আমাদের এক্সপোর্টও ইনক্লুড থাকবে। দেখো লেখা আছে ইনক্লুডিং এক্সপোর্ট। ঠিক আছে? কাস্টম অ্যাক্ট হচ্ছে 1962, মাথায় রাখবে, মাথায় রাখবে কাস্টম ডিউটি যে অ্যাক্টটা কি, এটা 1962। অর্থাৎ সমস্ত রুল মানে এই অ্যাক্টে যা বলা আছে সেই অ্যাক্ট ওয়াইজ আমাদের কাজ করতে হবে। তাহলে কাস্টম ডিউটি কে লেভি করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কালেকশন করবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু প্রশ্ন হলো আমরা যখন জিএসটির রেট পড়েছিলাম, ইনকাম ট্যাক্সের রেট আছে। ঠিক আছে? এরকমই একই রকম ভাবে যে কাস্টম ডিউটি, যে আমি যখন বিদেশ থেকে গুডস নিয়ে আসবো, ফরেন থেকে গুডস ইম্পোর্ট করবো, ফরেনে গুডস পাঠাবো, এর উপর কত পার্সেন্ট ডিউটি লাগবে, এই কথা কে বলেছে? এই কথাটা বলেছে কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975। ঠিক আছে? কিছু এমন কিছু কথা বলিনি, ইজিলি বলে দিয়েছি। দেখো দেখো পড়ো। এবার দেখো কি নিচে কি লেখা আছে, বলছে কাস্টম ডিউটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। আগেই বললাম এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? চার্জ অন ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অফ গুডস, মানে গুডস ইম্পোর্ট আর এক্সপোর্ট হলেই এই তোমার কাস্টম ডিউটিটা তোমার লাগানো হবে। কাস্টম ডিউটি ইজ গভর্নড বাই এন্ট্রি নাম্বার 83 অফ দা ইউনিয়ন লিস্ট, হেন্স is levied and collected by central government. Custom Act 1962 and Custom Tariff Act 1975 are the predominant sources of custom law in India. তো নতুন কিছু বলার নেই, এটা তো বেসিক জিনিস, না বললেও চলবে, জাস্ট তোমাদের একটু নলেজ জানার দরকার। এরপর আমরা চলে আসবো ছোট ছোট জিনিস পড়বো, অবজেক্টিভস অফ তোমার কাস্টম ডিউটি পড়বো, ফিচার্স অফ কাস্টম ডিউটি পড়বো, সব একটা করে পড়বো। তোমরা নিজেরাই ভাবো না কাস্টম ডিউটিস অবজেক্টিভস কি কি। এইমাত্র বললাম ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে কন্ট্রোল করা সবচেয়ে মেইন অবজেক্টিভস। শুধু কি এটাই? তো তোমার দেশের মানে দেখো ট্যাক্স কি বলেছিলাম আমরা আগেই বলেছিলাম ট্যাক্স। ঠিক আছে? মেন রেভিনিউ, মানে আমাদের একটা কান্ট্রি মেন রেভিনিউ কোথা থেকে আসে? না আমাদের দেশের যে গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে মেন রেভিনিউ কোথা থেকে আসে জানো? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মেন রেভিনিউ দুটো জায়গা থেকে আসে, একটা ইন্ডিয়ান রেলওয়ে আর একটা ট্যাক্সেশন। ট্যাক্স তো শুধু ডাইরেক্ট ট্যাক্স না, ইনডাইরেক্ট ট্যাক্সও আসে। তো কাস্টম ডিউটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, এটাও কিন্তু এক ধরনের রেভিনিউ। ঠিক আছে? তো ঠিক আছে, আমি লিখে দিচ্ছি অবজেক্টিভস কি, ফিচার্স কি। দেখো নেক্সট যেটা বললাম, কিছুক্ষণ আগে বলতে গেলাম, এটা একটু পরে দিচ্ছি অবজেক্টিভস। ঠিক আছে? লাস্ট কি বললাম, কি অবজেক্টিভটা কি বললাম, যে কাস্টমস এর অবজেক্টিভ কি, মানে রেভিনিউ আর্ন করা। এটা তো মেইন অবজেক্টিভ। কাস্টমের মেইন অবজেক্টিভ কি? রেভিনিউ আর্ন করা। তুমি বিদেশ থেকে মাল নিয়ে আসো না, তুমি বিদেশ থেকে মাল যত খুশি মাল নিয়ে আসো, রেভিনিউ আর্ন করবো। তুমি বিদেশ থেকে মাল নিয়ে আসবে, আমি তোমার উপর ডিউটি চাপাবো, আমার গভর্নমেন্টের আমার দেশের ইনকাম হবে, রেভিনিউ বাড়বে। ঠিক আছে? তো সেটা দিয়ে দেশের অনেক কাজকর্ম করতে পারবো। আমরা শিখেছি ট্যাক্সের টাকা দিয়ে, মানে মেইন সোর্সেস অফ ইনকাম। ঠিক আছে? ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সোর্সেস অফ ইনকামের কথা যদি বলো, মেইন সোর্স কোনটা, মানে মেইন রেভিনিউ কোনটা ইন্ডিয়ান গভর্নমেন্টের? ইন্ডিয়ান রেল আর ট্যাক্সেশন। ট্যাক্সেশনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট ট্যাক্স, কাস্টমের টাকাটা কি মেইন রেভিনিউ। শুধু কি মেইন রেভিনিউ কি কাজ করে? যে রেভিনিউ আনি হয় কি শুধু, অর্থাৎ ট্যাক্সের টাকাই কালেক্ট করে? আরো হয়, আরো কি করে? ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে কন্ট্রোল করে। কি করলাম, মানে কি বললাম, ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে? ধরো আমার দেশে ধরো প্রচুর প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে? আমার দেশে ধরো প্রচুর প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও দেখা গেল ফরেন থেকে কিছু মাল ইম্পোর্ট করে নিয়ে আসছে। তাহলে ইম্পোর্ট করে নিয়ে আসলে কি আমার দেশে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হলো সেই প্রোডাক্টগুলো ভালো করে বিক্রি হবে না। এই জন্য কি করে আমাদের দেশের গভর্নমেন্ট কি করে, তোমার ডিউটি মানে ট্যাক্সটা বাড়িয়ে দেয়, বলতে পারো ডিউটি বা ট্যারিফটা বাড়িয়ে দেয়। এবার ধরো অন্যভাবে যদি ভাবো, তো আমার দেশে ধরো প্রোডাকশন কম হয়েছে, তখন আমার অনেক গুডস লাগবে, তখন ফরেন থেকে আমাকে গুডস নিয়ে আসতে হয়, অর্থাৎ আমাকে ইম্পোর্ট করতে হয়, ফরেন থেকে গুডসগুলো ইম্পোর্ট করতে হয়। তো তখন কি করে গভর্নমেন্ট ট্যারিফ মানে ডিউটিটা কমিয়ে দেয়। এবার দেখো কি কি লেখা আছে এখানে, পয়েন্টগুলো একটু পড়লেই বুঝে যাবে। বলছে ইট রেস্ট্রিক্টস ইম্পোর্ট উইথ আ ভিউ অফ কনজার্ভিং ফরেন রিসোর্সেস। যেটা এইমাত্র বললাম, ইট রেস্ট্রিক্ট ইম্পোর্ট। ঠিক আছে? উইথ আ ভিউ, ধরো সাপোজ ধরো ইম্পোর্টের উপর রেস্ট্রিকশন বসিয়ে দিল। কি করে রেস্ট্রিকশন বসাবে? ডিউটি বাড়িয়ে। কিভাবে ডিউটি বাড়াবে? ধরো দেশে প্রচুর প্রোডাকশন হয়েছে, যেটা কিছুক্ষণ আগে বললাম, তা সত্ত্বেও ফরেন থেকে বেশ কিছু গুডস নিয়ে আসা হয়েছে দেশে। ঠিক আছে? ইম্পোর্ট করা হয়েছে, তাহলে দেশের প্রোডাকশন, দেশের যে গুডসগুলো তৈরি হলো, ম্যানুফ্যাকচার হলো, সেগুলো বিক্রি হবে, সোল্ড হবে না। তাহলে সোল্ড না হলে তাহলে কি হবে? দেশের ইনকামটা ঠিক মতো হবে না।
অর্থাৎ আমার দেশের ইনকাম, আমার দেশের যে টাকা, মানি, রুপিস বিদেশে চলে গেল, বিদেশে চলে যাচ্ছে, বিদেশের টাকা এই দেশে আসছে না। তো এর জন্য রেস্ট্রিকশন করে দিয়েছে। নেক্সটলি ইট সার্ভ অ্যাজ আ পলিসি টুল টু প্রোটেক্ট ইম্পোর্ট আর এক্সপোর্ট, যেটা বললাম বারবার করে বলছি, ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে কাস্টম ডিউটি ক্যান প্রিভেন্ট ডাম্পিং অফ ফরেন গুডস। ঠিক আছে, ধরো কোনো একটা প্রোডাক্ট, ধরো আমরা আমাদের দেশে যে সমস্ত জিনিস তৈরি করা হয়, মানে ঠিক আছে, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট তৈরি করা হয়, তার ম্যাটেরিয়াল কিনতে হয়, ম্যাটেরিয়াল কিনে তৈরি করতে হয়। তো ম্যাটেরিয়াল কিনতে গেলে প্রচুর খরচা হয়। আমাদের দেশেও ম্যাটেরিয়াল তৈরি হয়, তার দাম প্রচুর, কিন্তু কেউ ফরেন থেকে কিনে নিয়ে আসছে। ঠিক আছে, ফরেন থেকে ম্যাটেরিয়াল গুলো কিনে নিয়ে আসছে, কিন্তু সেই ম্যাটেরিয়াল, বুঝতে পারছো তো, ফরেন থেকে ম্যাটেরিয়াল কিনে আসছে, বা তুমি অন্যভাবে যদি ভাবো, কোনো প্রোডাক্ট আমাদের দেশেও তৈরি হচ্ছে, আবার ফরেনেও তৈরি হয়, ফরেন দিয়ে কিনে আনলে ওই প্রোডাক্টগুলোর দাম অনেক কম। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে ওই প্রোডাক্টগুলোর দাম প্রচুর। তাহলে কি করবে, তাহলে ফরেন দিয়ে যদি কিনে আনে, তাহলে ওই প্রোডাক্টের দাম কম, তো মার্কেটে যখন প্রোডাক্টগুলো ছড়িয়ে দেবে, জিনিসগুলো অনেক কম দামে বিক্রি হবে। কিন্তু আমার দেশে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার হয়েছে সেইগুলো বিক্রি হবে না। তো এই জন্য কি করে সরকার, একটা ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, একটা ব্যালেন্সিং আনার জন্য কি করে, একটা ব্যালেন্সিং আনার জন্য ডিউটি বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে ডাম্পিং। এইভাবে ডাম্পিংটাকে কন্ট্রোল করে। তোমরা ডাম্পিং আগেও পড়েছো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, ইট ইন্টেন্ডস, ঠিক আছে, টু প্রোটেক্ট দ্য ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ এগেইনস্ট দ্য ফরেন গুডস। ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটাকে সেভ করার জন্য কিন্তু কাস্টম ডিউটি করা হয়। ইট ইন্টেন্ডস টু প্রোটেক্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। আমাদের দেশে তো অনেক ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আছে, সেই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ঠিকঠাক চলছে না। ঠিকঠাক না চললে ওখানে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টগুলো ওখান দিয়ে অর্থাৎ দেশ থেকে না নিয়ে এসে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে। তো সরকার কি করে, সরকার ওই যে প্রোডাক্টগুলো বাইরে থেকে নিয়ে আসছে, ঠিক আছে, তার উপর ডিউটি বাড়িয়ে দিচ্ছে, ডিউটি বাড়িয়ে দিচ্ছে যাতে বাইরে থেকে আনতে না পারে। কিন্তু তাহলে স্যার, তাহলে দেশে তো ভালো প্রোডাকশন হচ্ছে না, তাহলে মানে আমাদের দেশে গভর্নমেন্ট সার্ভে করে দেখবে কেন, কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে না, ওটাকে আরো ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে, লাস্ট কি বলে, ইট রেস্ট্রিক্টস স্মাগলিং অ্যাক্টিভিটিস। দেখবে অনেকে দেখবে ফরেনে না অনেক জিনিস অনেক কম দামে পাওয়া যায়, ঠিক আছে, সেই জিনিসগুলো ওখান দিয়ে পুরো নিয়ে এসে এই দেশে বেচছে। ঠিক আছে, এই দেশে বেচছে, তাহলে এটা একটা স্মাগলিং কাজ হচ্ছে। ঠিক আছে, তো ধরো ফরেনে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, সেই জিনিসটার দাম আমাদের দেশে সেই জিনিসটার দাম অনেক, ঠিক আছে, তো কিন্তু ফরেনের দামটা কম, ফরেন থেকে কিনে নিয়ে এসে যখন এই দেশে বেচছে, ঠিক আছে, যদি এরকম যদি কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, তাহলে কি করবে সরকার, ওই সমস্ত জিনিসের উপর একটা ডিউটি বাড়িয়ে দেবে। যদি ডিউটি বাড়িয়ে দেয়, তাহলে আমার দেশের সঙ্গে সেই প্রোডাক্টটার ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল ব্যালেন্সিং চলে আসবে, তখন আর কেউ ফরেন থেকে কিনে আনবে না, কারণ তোর তো আর লাভ হচ্ছে না। তো এই জিনিসটা মাথায় রাখবে। তুমি দেখো না, তোমরা দেখবে এয়ারপোর্টে কিন্তু অনেক সময় ধরা পড়ে, ফরেন থেকে অনেক কিছু জিনিস আনে, ঠিক আছে, ফরেন থেকে অনেক জিনিস আনে, ওইগুলো ধরা পড়ে যায়। আর তোমরা দেখো না, ফরেন থেকে যখন প্লেনে করে যখন মাল নিয়ে দিবে, ওয়েট চাপানো হয়, ডিউটি বসাবে, তো ওয়েট চাপানো হয়। ঠিক আছে, তো অনেকে লুকিয়েও আনে জিনিসপত্র। ঠিক আছে, ওখানে না অনেকে লুকিয়েও অনেক জিনিসপত্র আনে। ঠিক আছে, কিন্তু একটা স্মাগলিং কাজ, তো এটা মাথায় রাখতে হবে। তো এই অবজেক্টিভস গুলো হয়ে গেল। এবার আমরা কি করব, যখনই অবজেক্টিভস হয়ে গেল, এবার আমরা ফিচার্স গুলো দেখে নেব, ফিচার্স গুলো কি কি আছে। নেক্সট দেখো কি বলছে, ফিচার্স। তো কিছুই নেই, নরমাল ইজি জিনিস। দেখো এখনো পর্যন্ত যা যা টপিক করলাম না, এগুলো পরীক্ষা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নেই, এগুলো খুব একটা আসবে না। আসবে তো অন্য কোশ্চেন, আমাদের সাজেশনে দেয়া আছে, বাট এগুলো জেনে রাখতে হবে, জানা থাকলে আমাদের বাকিগুলো পড়তে সুবিধা হবে। বলছে ফিচার্স কি, তিনটে পয়েন্ট লিখেছি। বলছে কাস্টম ডিউটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। বলছে কাস্টম ডিউটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স, কিছুক্ষণ আগে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। ঠিক আছে, তো আর এই ডিউটি কি বলছে, লেভিড অন ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। মানে এই কাস্টম ডিউটি কিসের উপর চার্জ করে, ইম্পোর্টের উপর চার্জ করে, এক্সপোর্টের উপর ভেবো না শুধু ইম্পোর্টের উপরই কাস্টম ডিউটি লাগানো হবে, এক্সপোর্টের উপর লাগানো হবে না। ইম্পোর্ট এক্সপোর্ট দুটোর উপরই কাস্টম ডিউটি চার্জ করা হবে। 2 নম্বর পয়েন্ট, ইট ইজ ইম্পোজড অনলি গুডস এন্ড নট অন সার্ভিস। মানে কাস্টম ডিউটি লাগানো হয় শুধুমাত্র গুডস এর উপর, সার্ভিসের উপর কখনো কাস্টম ডিউটি লাগানো হয় না। ঠিক আছে, কাস্টম ডিউটি কার উপর হবে, গুডস এর উপর, সার্ভিসের উপর হয় না। লাস্ট নাম্বার 3 পড়বো, তার আগে তোমরা তো ডাইরেক্ট ট্যাক্স পড়েছো, মনে পড়ছে ট্যাক্স লায়াবিলিটি শিখিয়েছিলাম, টোটাল যত টাকা ট্যাক্স হতো, মনে পড়ছে তো, ট্যাক্স অন নরমাল ইনকাম, তারপর স্পেশাল ইনকামের উপর ট্যাক্স হতো, লটারির উপর 30%, লং টার্মের উপর 20%, শর্ট টার্মের উপর 15%, মনে পড়ছে তো এগুলো হতো। তারপর ব্যালেন্স ইনকামের উপর ট্যাক্স হতো, টোটাল ট্যাক্স বেরোতো, তার উপর কি করতাম মনে পড়ছে, 4%, মনে পড়ছে, এডুকেশন সেস 4% হতো না, ওটা কম্পালসারি ছিল, টোটাল যত টাকা ট্যাক্স কিছু থাকলে তার উপর 4% তোমার এডুকেশন সেস দিতে হতো। সেরকম এখানেও কাস্টম ডিউটিতেও আছে, সেটা কি 4% নেই, সেটা কত জানো, 10%, অর্থাৎ তোমার টোটাল যত টাকা ডিউটি হবে, অর্থাৎ ট্যাক্স,
টোটাল যত টাকা ট্যাক্স হবে তার উপর 10% একটা এডুকেশন সেস দিতে হবে। যদিও এখানে এডুকেশন সেস বলবে না, এর নামটা আলাদা। দেখো নামটা কি লেখা আছে, এই দেখো সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ। কি লিখলাম? সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ। কত পার্সেন্ট? 10%। তাহলে কি বললাম? শর্টে বলে SWC। তাহলে ইট ইজ সাবজেক্ট টু SWC at 10% অন দ্য এগ্রিগেট অফ ডিউটিস। তোমার টোটাল যত টাকা ডিউটি বেরোবে তার উপর 10% চাপিয়ে দেবে SWC, সোশ্যাল ওয়েলফেয়ার চার্জেস 10%। বুঝতে পারলে? এটা তো ফিচারস হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, ট্যাক্সেবিলিটি অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। বললাম না এতক্ষণ ধরে কাস্টম পড়ছি, ইম্পোর্ট কাস্টমটা কি বললাম, ইম্পোর্টও হতে পারে, ইম্পোর্ট করলেও কাস্টম লাগবে, আবার এক্সপোর্ট করলেও কাস্টম লাগবে। তার ট্যাক্সেবিলিটিটা পড়ছি, একটু দেখে নাও কি লেখা আছে। বলে ইম্পোর্ট অফ গুডস, মানে ফরেন থেকে, মানে ধরো ইউএসএ বা চায়না, ঠিক আছে তো, বা ধরো তোমার ব্রাজিল, এই সমস্ত দেশ থেকে তুমি গুডস ইম্পোর্ট করো, তাহলে গুডস ইম্পোর্ট করলে কি হবে, গুডস ইম্পোর্ট করছো মানে ফরেন থেকে গুডসটা নিজের দেশে নিয়ে আসছো, ইম্পোর্ট করছো। ইম্পোর্ট করলে এরপর তো কাস্টমস তো লাগবেই। তারপর ভাবো ওই গুডসটা আমার দেশে চলে আসলো, তারপর লাগবে আইজিএসটি। তাহলে কি কি লাগছে ভালো করে বোঝো। ফরেন থেকে যখন কোনো গুডস আমার দেশে আসছে, প্রথমে ওই ফরেন থেকে দেশে গুডস ঢুকতে গেলে তোমার কাস্টম তো দিতেই হবে। তার পাশাপাশি যেই দেশে গুডস ঢুকে গেল, ঠিক আছে তো, তারপর তোমার কি দিতে হবে ওখানে, তোমাকে দিতে হবে আইজিএসটি, জিএসটি দিতে হবে, আইজিএসটি, ঠিক আছে, মনে পড়ছে তো, ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। এটা মাথায় রাখতে হবে। তার মানে এটুকু মাথায় রাখবে, ফরেন থেকে যখনই গুডস আমার দেশে আসবে শুধু কিন্তু কাস্টম লাগে না ভাই, জিএসটিও লাগে। কোন জিএসটি? আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে তো, মাথায় রাখতে হবে। পড়িয়েছিলাম। তাই লিখেছি ইম্পোর্ট অফ গুডস ট্রিটেড অ্যাজ ইন্টারস্টেট সাপ্লাই। আর এটাকে কি হিসেবে ট্রিট করব, কারণ আমরা কি পড়েছিলাম, একটা ইন্ট্রাস্টেট পড়েছিলাম। একই রাজ্যের মধ্যে হলে, একটা স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্ট্রাস্টেট। আর একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য হলে, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হলে তখন কি হতো, ইন্টারস্টেট। আর এখানে ইন্টারস্টেটের মতনই তোমার ক্যালকুলেশনটা হবে, ইন্টারস্টেট। মনে করার চেষ্টা করো না, আমরা কি বলেছিলাম, উইদিন দ্য স্টেট, মানে একই স্টেটের মধ্যে হলে তখন সিজিএসটি আইজিএসটি হয়, কিন্তু একটা স্টেট থেকে আরেকটা স্টেট হলে তখন কি হতো, আইজিএসটি। তেমনি একই রকম ভাবে ভাবো, ফরেন থেকে যখন গুডস এই দেশে ঢুকছে, ঠিক আছে তো, এটা তোমার আইজিএসটি এর মধ্যে চলবে। তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে, ফরেন থেকে যদি কোনো গুডস আসে তাহলে কি হবে, ফরেন থেকে গুডস আসলে তোমার প্রথমে কাস্টমস তো লাগবে, তার পাশাপাশি আইজিএসটি লাগবে। কত পার্সেন্ট লাগবে একটু পরে বলছি। ইম্পোর্ট অফ সার্ভিস, ঠিক আছে, তুমি ফরেন থেকে কোনো সার্ভিস ইম্পোর্ট করো, দেখো কি লেখা আছে, নো কাস্টম ডিউটি, কোনো রকমের কাস্টম ডিউটি লাগবে না। ফরেন থেকে তুমি সার্ভিস নিয়ে আসো, ফরেন থেকে তুমি কোনো সার্ভিস নাও, তার উপর কোনো রকমের কাস্টমস লাগবে না। তাহলে কাস্টমস কার উপর লাগে, কাস্টমস অনলি অন গুডস, সার্ভিসের উপর কাস্টমস লাগে না। প্লাস আইজিএসটি লাগবে, আইজিএসটি বাবা তোমার লাগবেই। দেখো লেখা আছে ইম্পোর্ট অফ সার্ভিস ট্রিটেড অ্যাজ ইন্টারস্টেট সাপ্লাই। তোমাদের নিশ্চয়ই বুঝে গেছো ইন্টারস্টেট কি আর ইন্টারস্টেট কি, ঠিক আছে তো। একটা হয় টিইআর, ইন্টার, আর একটা টিআরএ, আর টিআরএ। একটা হচ্ছে ইন্টার, আর একটা হচ্ছে ইন্ট্রা। ইন্ট্রা মানে হচ্ছে স্টেটের মধ্যে, আর ইন্টার মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে। তাহলে এক্সপোর্ট অফ গুডস, তখন ইম্পোর্ট বললাম, এবার তুমি গুডস যদি এক্সপোর্ট করো, আমি কি বলেছিলাম, গুডস ইম্পোর্ট করো বা এক্সপোর্ট করো, তোমার তো কাস্টমস তো লাগবেই। কিন্তু এখানে এক্সপোর্ট অফ গুডস কি লিখেছি, নো কাস্টম ডিউটি কেন, আপনি তো বলেন গুডস ইম্পোর্ট হলেও কাস্টম লাগবে, এক্সপোর্ট হলেও কাস্টম লাগবে, হ্যাঁ, কিন্তু এখানে কি লিখে, জিরো রেটেড সাপ্লাই অফ জিএসটি। যদি এরকম থাকে, জিরো রেটেড সাপ্লাই অফ জিএসটি থাকে, তাহলে নো কাস্টম ডিউটি, এটা মাথায় রাখতে হবে তোমাকে। কি বলেছে, অ্যাজ পার সেকশন 16(1)(a) অফ আইজিএসটি অ্যাক্ট 2017। নেক্সট, এক্সপোর্ট অফ সার্ভিস যদি তুমি এক্সপোর্ট করো, নো কাস্টম ডিউটি অ্যাজ পার সেকশন 16(1)(a) অফ আইজিএসটি অ্যাক্ট 2017। ঠিক আছে, টুকে নাও। দেখো নেক্সট কোশ্চেন বলেছে গুডস, শর্ট নোটস দেয়, সেকশনটা কত নম্বর, কাস্টম অ্যাক্টের সেকশন এটা, হ্যাঁ, সেকশন 2 সাবসেকশন 22। মনে রাখতে পরীক্ষায় যখন আসবে গুডস এতগুলোর মধ্যে এই গুডসটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এটা দেয়, যখনই লিখবে প্রথমে লিখতে হবে গুডস কাস্টম অ্যাক্টের এত নম্বর ধারায় উল্লেখ আছে।
ঠিক আছে তো। আর আমরা কি বলেছি, কার ওপর তোমার কাস্টম লাগাবো, গুডসের ওপর। সার্ভিসের ওপর কি তোমার কাস্টম ডিউটি লাগাবো না, সার্ভিসের ওপর লাগাবো। তাহলে লিখবে গুডসের ওপর তোমার কাস্টম ডিউটি অ্যাপ্লিকেবল, সার্ভিসের ওপর নয়। তাহলে কোন কোন গুডসের ওপর কাস্টম ডিউটি লাগাবো, সেই গুডসগুলো বলে দিই, নামগুলো পড়ো, তোমরা একবার পড়ে নাও। এগুলো সব করা লিখতে হবে, একটাও বাদ দিলে হবে না, ঠিক আছে। ভেসেলস, এয়ারক্রাফট, ভেহিকলস, স্টোরস, ব্যাগেজ, কারেন্সি অ্যান্ড নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এনি আদার কাইন্ড অফ মুভেবল প্রপার্টি, ঠিক আছে। এনি আদার কাইন্ড অফ মুভেবল প্রপার্টি, যে সমস্ত প্রপার্টিগুলো তুমি মুভ করতে পারবে, ঠিক আছে তো। তো গুডস এটা ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আচ্ছা, এবার পড়বো টাইপস অফ কাস্টম ডিউটি। এখান থেকে না বেশ কিছু শর্ট নোটস আসে, ঠিক আছে, বেসিক্যালি এখান থেকেই আসে, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। আর আমাদের সাজেশনে যে কটা দেবে সেগুলো পড়লেই হবে। আমিও সব কটা বোঝাবো না, কয়েকটা ইম্পর্টেন্ট গুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে তো। দেখো কাস্টম ডিউটির যে টাইপস আমাদের কি কি আছে, প্রথমে হচ্ছে বেসিক কাস্টম ডিউটি, ঠিক আছে, BCD। এটা সেকশন কত, সেকশন 12 এর পরে এইটা টাইপস পড়ার পরে বেসিক কাস্টম ডিউটি দিয়ে স্টার্ট করব, ঠিক আছে, তখন ডিটেইলসে বুঝতে পারবে। IGST সেকশন 3 সাবসেকশন 7, GST কম্পেনসেশন ট্যাক্স সেকশন 3 সাবসেকশন 9, সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে, 10% হয়। তবে তোমার পেট্রোলিয়ামের উপর 3% হয়, এটা বলবো আমরা, আবার বলবো। অ্যাডিশনাল ডিউটি, প্রোটেক্টিভ ডিউটি, সেফগার্ড ডিউটি সেকশন 8B, এটা আমাদের সাজেশনে আছে। কাউন্টারভেলিং ডিউটি অন সাবসিডাইজড গুডস সেকশন 9, তারপর অ্যান্টি ডাম্পিং ডিউটি সেকশন 9A, আর ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি। তো এই টাইপস গুলো তোমরা টুকে নাও, এবার একটা করে টাইপস গুলো পড়বো, ঠিক আছে তো। দেখো নেক্সট যে শর্ট নোটটা পড়বো, ঠিক আছে, গুডস পড়লাম, তারপর বললাম কি কি টাইপের কি মানে টাইপস অফ কাস্টম ডিউটি সেটা পড়বো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে বেসিক কাস্টম ডিউটি, BCD, এটা আমরা পড়বো। দেখো কি লেখা আছে BCD, বলছে BCD বেসিক কাস্টম ডিউটি, বলছে অ্যাজ পার সেকশন 12 অফ দ্য কাস্টম অ্যাক্ট 1962। আমাদের যে কাস্টম অ্যাক্ট আছে 1962 এর কত নম্বর ধারায় উল্লেখ আছে, BCD সেকশন 12। সেকশন গুলো ভালো করে পড়বে, পরীক্ষায় যদি সমস্ত শর্ট নোট আসে সেকশন গুলো লিখলে ফুল মার্কস আসবে, ঠিক আছে তো। কি বলছে, গুডস ইম্পোর্টেড ইনটু ইন্ডিয়া, মানে ফরেন থেকে গুডসটা তুমি ইম্পোর্ট করছো কোথায়, ইন্ডিয়াতে, আর চার্জেবল টু বেসিক কাস্টম ডিউটি, ঠিক আছে, বেসিক কাস্টম ডিউটি, ঠিক আছে তো, BCD। তারপর হচ্ছে তোমার আন্ডার কাস্টম অ্যাক্ট 1962 দ্য রেট অফ BCD আর ইন্ডিকেটেড ইন ওয়ান শিডিউল, বলতে পারো ফার্স্ট শিডিউল ফর ইম্পোর্টস, ঠিক আছে, অফ কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975। দেখো কিছুই বলেনি, আমার যে সমস্ত গুডস দরকার, ঠিক আছে, অর্থাৎ আমরা যে সমস্ত গুডস ইম্পোর্ট করি, ফরেন থেকে যে সমস্ত গুডস ইম্পোর্ট করি তার উপর কি লাগবে, BCD লাগবে, অর্থাৎ বেসিক কাস্টম ডিউটি লাগবে। তো বেসিক কাস্টম ডিউটি যে লাগবে, কে লাগাবে এটা, অর্থাৎ এই বেসিক কোনো গুডসের উপর যে কাস্টম ডিউটি লাগাবে সেটা কে লাগাবে, ঠিক আছে। এটা লাগানোর যে কোন লতে বলা হচ্ছে, কাস্টম অ্যাক্ট 1962 তে বলা আছে। কিন্তু ওই পার্টিকুলার ওই গুডসের উপর কত পার্সেন্ট বা কত কি রেট বসবে, ওই গুডসের উপর কি রেট বসবে ওটা কে বলেছে, সেটা বলা আছে কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975 এ। তার মানে বুঝতে পারলে তো, দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাক্ট, একটা দেখো কি, একটা হচ্ছে কাস্টম অ্যাক্ট আর একটা হচ্ছে ট্যারিফ অ্যাক্ট। তাহলে কাস্টম অ্যাক্ট কি বলছে, বলছে এই গুডসের উপর লেভি হবে, অর্থাৎ এই গুডসের উপর কাস্টম অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এই গুডসের উপর কাস্টমটা ধার্য করা হবে, লেভি করা হবে, ঠিক আছে তো। কিন্তু কত পার্সেন্ট লেভি হবে সেটা কোথায় বলবে, সেটা বলে ট্যারিফ অ্যাক্টে, ঠিক আছে তো। জেনারেলি কি বলে, জেনারেলি BCD ইজ লেভিড অ্যাট স্ট্যান্ডার্ড রেট অফ ডিউটি। তাহলে বলছে জেনারেলি BCD এর উপর কত পার্সেন্ট লেভি করা হয়, BCD এর উপর কত পার্সেন্ট লেভি করা হয়, স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেট লেভি করা হয়, ঠিক আছে। বাট ইফ সার্টেন কন্ডিশন আর স্যাটিসফাইড, যদি তুমি কিছু কন্ডিশন আছে ওই কন্ডিশনগুলো যদি তুমি স্যাটিসফাই করো, তাহলে ইম্পোর্টার ক্যান এভেল, ইম্পোর্টার অর্থাৎ যে ফরেন থেকে গুডসটা নিয়ে আসছে, ঠিক আছে, ইম্পোর্ট করছে, দ্য বেনিফিট অফ প্রেফারেন্সিয়াল রেট অফ ডিউটি অন ইম্পোর্টেড গুডস, সেই ইম্পোর্টেড গুডস এর উপর ও প্রেফারেন্সিয়াল রেট বসাতে পারে। জেনারেলি স্ট্যান্ডার্ড রেট বসে, কিন্তু যে ইম্পোর্টার সে যদি চায়, যে সমস্ত কন্ডিশন আছে সে তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ও প্রেফারেন্সিয়াল রেট বসাতে পারে, ঠিক আছে তো।
আর কি বলা আছে কন্ডিশন গুলো পরে পড়বো, তার আগে শোনো যদি কোশ্চেনে আমাদের যদি অঙ্ক করতে ছোটটা অঙ্ক দেয়, ঠিক আছে, যদি অঙ্ক করতে দেয় তাহলে যদি বিসিডি রেট বলে না দেয়, জেনারেলি 10% হয়, জেনারেলি 10% বলে না দেয় তুমি 10% ধরে কাজ করে দেবে, ঠিক আছে। এমনি দেখা গেছে বিসিডি কত থেকে কত পার্সেন্ট মধ্যে থাকে, 5 থেকে 40, কত থেকে কত মধ্যে থাকে, 5% থেকে 40% মধ্যে বিসিডি থাকে, 5 থেকে 40 এর মধ্যে বিসিডি জেনারেলি থাকে, ঠিক আছে। যে কোশ্চেনে বলে না দেয় কত পার্সেন্ট বিসিডি ধরবো, 10%, ঠিক আছে স্যার বুঝতে পেরেছি। সাপোজ ধরো এই তিনটে কন্ডিশন তো বুঝবো, তার আগে এই বেসিক জিনিসটা একটু বুঝে নাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে এই তিনটে কন্ডিশনে কি লেখা আছে, কন্ডিশন পড়তে হবে না, বাদ দাও, ঠিক আছে। কি বলছে, প্রোডাক্ট, সাপোজ ধরো আমি যে ফরেন থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি, সেই প্রোডাক্টটার নাম সাপোজ এক্স, আচ্ছা প্রোডাক্টটা কে নিয়ে আসছে, অর্থাৎ ইম্পোর্টারের নাম কি, আগরওয়াল, ঠিক আছে। যেই প্রোডাক্টটা ফরেন থেকে নিয়ে আসা হচ্ছে প্রোডাক্ট বা গুডস, তার উপর তো বিসিডি লাগবে, কত পার্সেন্ট, মনে করছি ওই প্রোডাক্টের উপর 30%, মনে করছি ওর উপর ওই প্রোডাক্টের উপর 30% লাগবে, রেট আছে 30, মানে এগুলো তো আমরা তো বিকম পড়ছি, আমাদের রেট মুখস্থ করতে হবে না, কিন্তু যারা প্রফেশনাল কোর্স করে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট বিসিডি লাগে ওদের মুখস্থ করতে হয়, তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো বলে দেবে কোশ্চেনে, তো বিসিডি কত লাগবে, স্ট্যান্ডার্ড রেট 30%, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেটের পাশাপাশি একটা প্রেফারেন্সিয়াল রেটও থাকে, সাপোজ আমি ধরে নিলাম প্রেফারেন্সিয়াল রেট চলছে 15%, ঠিক আছে। তো এখানে কন্ডিশন বলেছে তুমি প্রেফারেন্সিয়াল রেট মানে 15% তুমি যদি নিতে চাও, তাহলে তোমাকে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। স্যার কন্ডিশনগুলো কি, দেখো ফার্স্ট কন্ডিশন কি, তোমাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতে হবে যে তুমি প্রেফারেন্সিয়াল রেট পেতে চাও, তোমাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতে হবে যে স্যার আমি যে এই গুডসটা আনছি আমার জন্য প্রেফারেন্সিয়াল রেট অ্যাপ্লাই করো। গভর্নমেন্টও চায়, গভর্নমেন্টও প্রেফারেন্সিয়াল রেট অ্যাপ্লাই করার জন্য গভর্নমেন্ট বলেছে এই যে পার্টিকুলার যে গুডস এক্স গুডস এর উপর একটা স্ট্যান্ডার্ড রেটও আছে, প্রেফারেন্সিয়াল রেটও আছে, ঠিক আছে। তো কেউ যদি গভর্নমেন্টের কাছে প্রেফারেন্সিয়াল রেটের জন্য ক্লেম না করে, গভর্নমেন্ট কি এমনি তোমাকে প্রেফারেন্সিয়াল রেট দেবে? কোনোদিন প্রেফারেন্সিয়াল রেট দেবে না, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। বলে স্যার আমি অবশ্যই অ্যাপ্লাই করব, কে চায় 30% ট্যাক্স দিতে, সবাই চায় কম ট্যাক্স দিতে, তো আমিও চাইবো, বা মানে আগরওয়ালও চাইবে কম ট্যাক্স দিতে, তো 15% ট্যাক্স দিতে চাইবে, তাহলে 15% ট্যাক্স তো আর এমনি গভর্নমেন্ট দেবে না, গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে হবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নাম নির্মলা সীতারামন, আমাকে বলতে হবে যে ম্যাম আমার জন্য প্রেফারেন্সিয়াল রেট অ্যাপ্লাই করে দিন, তাহলে তোমাকে এটা জানাতে হবে, সবার প্রথম জানাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। তো সেকেন্ড কন্ডিশন কি, তুমি বললে কি তোমাকে দিয়ে দেবে, তিনটে কন্ডিশন মেলতে হবে, তিনটে কন্ডিশন, একটা হলে হবে না। সেকেন্ড কন্ডিশন বলেছে, ঠিক আছে, তোমাকে ইম্পোর্ট করতে হবে, তুমি যে ওই এক্স প্রোডাক্টটা নিয়ে আসছো ইম্পোর্ট করতে হবে, কোথা থেকে ইম্পোর্ট করতে হবে, প্রেফারেন্সিয়াল এরিয়া, স্যার প্রেফারেন্সিয়াল এরিয়া, ঠিক আছে। একটা গুডস এর না গভর্নমেন্ট বলে দিয়েছে, যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে এই গুডসটা আনবে, টি বলো বা কফি বলো, ঠিক আমাদের দেশে ভালো হয়, ধরো কফি বলো, ঠিক আছে, রাবার বলো, ঠিক আছে, এরকম আরো অন্য সুগার বলো, এই সমস্ত এরিয়ায় ভালো হয়, ঠিক আছে। গভর্নমেন্ট ডিসিশন দিয়ে দেবে, গভর্নমেন্ট বলে দেবে যে এই প্রোডাক্টের প্রেফারেন্সিয়াল এরিয়া এখানে, তাহলে তোমাকে সেই এরিয়া থেকে আনতে হবে, সেই এরিয়া ছাড়া অন্য কোনো এরিয়া থেকে আনলে তুমি 15% লেভেল করতে পারবে না। তার মানে বুঝতে পারলে স্যার, বুঝতে পারলাম। সাপোজ আমাদের প্রেফারেন্সিয়াল এরিয়া ধরো বাংলাদেশ, ওই প্রোডাক্টের প্রেফারেন্সিয়াল এরিয়া বাংলাদেশ, তাহলে তোমাকে বাংলাদেশ থেকেই আনতে হবে। লাস্ট কন্ডিশন কি বলেছে, দুটো কন্ডিশন মেনে নিলেন। লাস্ট কন্ডিশন বলছে গুডস ম্যানুফ্যাকচার্ড এন্ড প্রোডিউসড, ম্যানুফ্যাকচার কোন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় আর কোন প্রোডাক্ট প্রোডিউস হয়, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচার অর প্রোডিউসড হতে হবে প্রেফারেন্সিয়াল এরিয়া, আমাদের প্রেফারেন্সিয়াল এরিয়া কি স্যার, প্রেফারেন্সিয়াল এরিয়া আপনি এক্সাম্পলে বলেছেন বাংলাদেশ, তাহলে ওই প্রোডাক্টটা বাংলাদেশ থেকে তো আনলাম, কিন্তু ওই প্রোডাক্টটা তৈরি কোথায় হয়েছে, প্রোডাক্টটাও কিন্তু বাংলাদেশেই তৈরি হতো। সাপোজ ধরো প্রোডাক্টটা শ্রীলঙ্কায় তৈরি হয়েছে, কিন্তু তুমি প্রোডাক্টটা শ্রীলঙ্কায় তৈরি হয়েছে, ভালো করে শোনো, প্রোডাক্টটা শ্রীলঙ্কায় তৈরি হয়েছে, কিন্তু প্রোডাক্টটা তুমি হচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে হবে না। তোমার গভর্নমেন্ট যে প্রেফারেন্সিয়াল এরিয়া বলেছে, সেই প্রেফারেন্সিয়াল এরিয়ায় তোমার প্রোডাক্টটা তৈরি হতে হবে। এই তিনটে কন্ডিশন যদি তুমি ফুলফিল করতে পারো, ঠিক আছে, তাহলে তুমি তোমার 15% রেটটা পাবে। দেখো না, পড়ো লেখাগুলোই লিখে দিয়েছি। বলছে কন্ডিশন ফর এভেলিং দ্য বেনিফিট অফ প্রেফারেন্সিয়াল রেট অফ ডিউটি, ঠিক আছে। স্পেসিফিক ক্লেম ফর প্রেফারেন্সিয়াল রেট মাস্ট বি মেড বাই দ্য ইম্পোর্টার, ঠিক আছে। তারপর বলেছে ইম্পোর্ট মাস্ট বি ফ্রম প্রেফারেন্সিয়াল এরিয়া অ্যাজ নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর দ্য গুডস শুড বি প্রোডিউসড অর ম্যানুফ্যাকচার্ড ইন সাচ প্রেফারেন্সিয়াল এরিয়া। এই ছিল বিসিডি, ঠিক আছে। এত অবধি দেখে নাও, ঠিক আছে। আবার নেক্সট ক্লাসে বাকি থিওরিগুলো হয়তো হয়ে যাবে, ঠিক আছে।